আসসালামু আলাইকুম দর্শক, লন্ডন বৈঠকের মাধ্যমে বিএনপি যে আবারও ট্রাপে পা দিল সে কথা আমি যেমন স্পষ্ট করে একাধিকবার বলেছি, আরও অনেকেই বলেছেন, কিন্তু সেই বিষয়টি সম্ভবত বিএনপির অনুধাবনে আসতে শুরু করেছে। বিএনপির মধ্যকার নেতাদের একটি অংশ মনে করছে যে সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন দেবে না এবং নির্বাচনের আগে নানান ধরনের টালবাহানা করা হতে পারে। এই একই কথাগুলো আমরা বলে আসছিলাম এবং বিশেষ করে যখন দুদিন আগে প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার সাক্ষাৎ করলেন, রুদ্ধদ্বার বৈঠক করলেন, 1-to-1 বৈঠকের মাধ্যমে সেই বিষয়টি নিয়ে কোনো পক্ষই প্রধান উপদেষ্টার প্রেস উইং কিংবা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কেউই কোনো ধরনের কোনো শব্দ উচ্চারণ করেননি, কোনো কথা মানুষের সামনে বলেননি। এবং সেখানেই সন্দেহ যে কি আসলে হয়েছে। এবং বিএনপির পক্ষ থেকে তো এই দাবি জানানো হয়েছে যে দুজনের এই রুদ্ধদ্বার বৈঠকে কি নিয়ে আলোচনা হলো তা যেন পাবলিক করা হয়, কিন্তু সেই সম্বন্ধে এখনো পর্যন্ত কিছু বলা হয়নি। সেই জায়গা থেকে বিএনপির একটি অংশ মনে করছে যে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে দুই পক্ষ যে মোটামুটি একটি ঐকমত্যে পৌঁছেছিল সেটি আসলে সরকার দিবে না, তার আগে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করার জন্য নানান ধরনের এজেন্ডা সামনে নিয়ে আসা হতে পারে সরকারের পক্ষ থেকে এবং সরকারের অনুগত যে পক্ষগুলো রয়েছে তাদের যোগসাজশে। এই কথাগুলোই তো বারবার বলার চেষ্টা করছিলাম, যেমন কি কি বিষয় সামনে এনে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করা হতে পারে। একটা হচ্ছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি তোলা বেশ জোরে সোরে। এই বিষয়টি সবসময় বলে আসছে যে সরকারের উপদেষ্টাদের মধ্য থেকে এবং বিশেষ করে এনসিপি, জামাতে ইসলামী তাদের যে দাবি সেটা জোরালো সহকারে উঠানো হতে পারে। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, এই বিষয়টি বিএনপি মানছে না। এনসিপি, জামাতে ইসলামী, ইসলামপন্থী বেশ কয়েকটি দল তারা এই পদ্ধতি নির্বাচন চায়, সেই দাবিটি সামনে আনা হতে পারে। বর্তমান ইসির বাতিলের একটি দাবিতে এনসিপির পর্যায় থেকে রয়েছে, যদিও সবকিছু নাটকের অংশ। ইসি মানে সিইসির পদত্যাগ চাই বা বর্তমান নির্বাচন কমিশনারদেরকে অপসারণ করতে হবে, এই দাবি এনসিপি জানিয়ে আসছে। আবার এই নির্বাচন কমিশনের অধীনে যতগুলো আনুষ্ঠানিকতা চলছে, নিবন্ধনের কাজ বা অন্যান্য ইস্যুতে, সেগুলো আবার এনসিপি তাদের অধীনে করে যাচ্ছে। মানে এত দুর্বল স্ক্রিপ্টের নাটক আমাদের সামনে মঞ্চস্থ হচ্ছে, তারপরেও আমাদের কিছু করার নেই। আর বিএনপি বুঝেও না বুঝার ভাব করছে, রহস্যটা সেখানেই। সে বিষয়ে আসছি। আর কি কি সামনে আনা হতে পারে? রাষ্ট্রপতি অপসারণের দাবি ছিল জাতীয় নাগরিক পার্টি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের পক্ষ থেকে। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার একটা দাবি ছিল। তো সেই বিষয়গুলো আবারও জোরালো একটা আওয়াজের জায়গা থেকে বিষয়টি সামনে আনা হতে পারে। রাজনৈতিক ময়দান উত্তপ্ত করার একটা চিন্তাভাবনা অবশ্যই তাদের মধ্যে রয়েছে। এরপরে আরও একটি যে বিষয়, সেটি মানুষের মধ্যে তো একটা আশঙ্কা রয়েছে জুলাই ঘোষণাপত্র নিয়ে। যেহেতু জুলাই সনদ একটা দেয়া হবে, জুলাই চার্টার, সেই বিষয়ে সবাই মোটামুটি একমত, কিন্তু জুলাই সনদের মধ্যে জুলাই ঘোষণাপত্র এটি নিয়ে কি করা হবে এবং সরকারের ভেতরকার যারা দায়িত্বশীল পর্যায়ে রয়েছেন তাদের সাথে জাতীয় নাগরিক পার্টির নেতারা বসে একটা ঘোষণাপত্র সম্ভবত তৈরি করেছে। বিএনপি এমনটা আশঙ্কা করছে যেটিতে বিএনপির একমত হওয়ার কোনো সুযোগ নাও থাকতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। সেই বিষয়টি সামনে আনা হতে পারে। এবং চট্টগ্রাম বন্দর করিডোর ইস্যু, এগুলো তো এখনো চলমান রয়েছে, এই বিতর্কগুলো, সরকার সেখান থেকে সরে আসেনি। সেই বিষয়গুলো সামনে নিয়ে এসে যখন সত্যি সত্যি রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বাম সংগঠনগুলো তারা লং মার্চ করেছে, নিশ্চয় তারা এই বিষয়টিতে আপত্তি জানাবে রাজনৈতিক ময়দানে নেমে এসে। সেক্ষেত্রে একটা পরিস্থিতি চরমভাবে ঘোলাটে হতে পারে। এই সব বিষয় নিয়ে একটা তুমুল উত্তেজনার সৃষ্টি করা হতে পারে, যেখান থেকে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মতন পরিবেশ নেই, নির্বাচন পিছিয়ে দেওয়া হতে পারে, এমন আশঙ্কা এখন বিএনপির নেতাদের কেউ কেউ মনে করছেন। আমাদের কষ্ট হয়, আমাদের মতো সাধারণ মানুষরা এই কথাগুলো কয়েক মাস ধরে অনবরত বলে আসছে, কিন্তু বিএনপি বুঝতে চাইছে না, অথবা বুঝেও কোনো এক রহস্যের কারণে তারা সরকারের সাথে আপোষ করতে বাধ্য হচ্ছে। কেন বাধ্য হচ্ছে সেই বিষয়টি যেমন প্রশ্নের,
বিএনপির জনপ্রিয়তা যে তার বিরুদ্ধে চলে যাচ্ছে ধীরে ধীরে, সেটিও কি বিএনপি বুঝতে পারছে না? এটি আর গুরুতর প্রশ্ন। এখন প্রধান নির্বাচন কমিশনার যে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন, কি কথা হয়েছে সেখানে আমরা কেউ জানি না। তবে ধারণা করা হচ্ছে প্রধান উপদেষ্টা প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন সাহেবকে ডেকে নিয়ে তিনি সম্ভবত শুনতে চেয়েছেন সংস্কার প্রক্রিয়া, নির্বাচন কমিশনের সংস্কার প্রক্রিয়া কোন অবস্থায়। যদি এটি সঠিক হয়ে থাকে, যদি শোনা যাচ্ছে, তাহলে তার মধ্যে একটা দৃঢ়বিসন্ধি। তিনি বোঝার চেষ্টা করছিলেন কোন মার প্যাচে, কোন অজুহাতে নির্বাচনটি পেছানো যায়। নির্বাচন কমিশন সংস্কারের মানে বর্তমান পরিস্থিতি কি, তিনি ধারণা নেওয়ার চেষ্টা করেছেন। বিএনপিকে বাইপাস করে আগামীতে সবকিছু করা হতে পারে, এটাও পুরনো কথা। এই যে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজির অভিযোগ, বিএনপির পক্ষ থেকে তারেক রহমান হাজার হাজার নেতাকর্মীকে বহিষ্কার করেছেন, এটা যেমন সত্য কথা। আবার তিনি না পেরে উঠতে পেরে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন যে অভিযুক্ত চাঁদাবাজদের, দখলবাজদের যেন অ্যারেস্ট করা হয়। সরকার করছে না, সরকার তো ইচ্ছা করে করছে না, বিএনপির জনপ্রিয়তা যেন তলানিতে এসে পড়ে। এই বিষয়গুলো আমরা বারবার বলে আসছি এবং বিএনপিকে বাইপাস করে কতটা বেশ সুকৌশলে অন্য দল এক হচ্ছে তার অন্যতম একটি প্রমাণ হচ্ছে একদিন আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানারে যে সমাবেশটি হলো স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবিতে, সেখানে তারা কাদেরকে দাওয়াত দিল হচ্ছে জামাতে ইসলামীকে, এনসিপিকে অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি, এবি পার্টিকে, গণ অধিকার পরিষদকে, খেলাফত মজলিসের যে দুই ভাগ, সেই দুই ভাগের সবাইকে তারা আমন্ত্রণ জানিয়েছে। সমাবেশটি হয়েছে। অবাক করার বিষয় হচ্ছে এই ইসলামী আন্দোলনের সঙ্গে গত কয়েকদিন আগে, কিছুদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বসেছিলেন এবং বলেছিলেন যে তারা এক হয়ে নির্বাচন করবে বা তাদের একই মানসিকতার পথে হাঁটবে। কিন্তু বিএনপিকে পাশ কাটানো হলো। বিএনপিকে মেসেজগুলো বুঝতে পারছে কেন বিএনপিকে দাওয়াত দেওয়া হয়নি? বলার চেষ্টা করা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে যে তারা তো সংখ্যানুপাতিক নির্বাচন চায় না। সমাবেশে আমন্ত্রণ জানাতে মানে কি সমস্যা ছিল? তাদের বক্তব্য শুনতেন, আপনারা ওইখানে বলতেন জনতার উদ্দেশ্যে যে বিএনপি এটা বলছে, আমরা বিনয়ের সঙ্গে বলছি যে তাদের সঙ্গে আমরা একমত নই। এখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি যেটি গণমাধ্যমকে বলছেন যে যারা এ ধরনের দাবিগুলো তোলার চেষ্টা করছে তাদের একটা উদ্দেশ্য থাকতে পারে, হয় নির্বাচন বিলম্বিত করা অথবা নির্বাচন না হওয়া। এই বিষয়গুলো আমাদের কাছে মনে হচ্ছে। কেন মনে হবে? এখন আপনারা যখন লন্ডন বৈঠকে একটা সিদ্ধান্তে পৌঁছলেন, তাও তো সেটা চূড়ান্ত নয়। সরকার বলেছিল যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হলে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে। কেন ইফ বাট কিন্তু মধ্যে থাকা হলো? কেন চূড়ান্ত ঘোষণায় আপনারা নিয়ে আসতে পারলেন না প্রধান উপদেষ্টাকে? এইটি পারলেই না, বরঞ্চ তারপর পরই সারা দেশে মানুষের কাছে আপনারা মেসেজ দেওয়ার চেষ্টা করলেন সরকার খুব ভালো, সরকার যা করছে আমরা তার সঙ্গে আছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত কয়েকদিন আগে বললেন যে সরকার যা করছে ভালো করছে, অনেক ভালো কাজ করছে, আমরা আছি। ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেওয়া হলো। মব ভায়োলেন্সের যে অবস্থা, সেখানেও সরকারকে সেভ করা একটা মানসিকতা বিএনপির মধ্যে দেখা যাচ্ছে। রুহুল কবির রিজভী তিনি বলেন যে সাবেক সিইসি নুরুল হুদাকে যে জুতা পেটা করানো হলো, তার গলায় জুতার মালা পরানো হলো, পুলিশের সামনে এটি করা হলো। পুলিশ কি করছিল? তাহলে নিশ্চয়ই সরকারকে বিপদে ফেলার জন্য এগুলো করা হচ্ছে। আহা, কি মমতা, কি মায়া সরকারের প্রতি! সরকারকে সেভ করার জন্য এখন পুলিশের ঘাড়ে, পুলিশের কাঁধে দায় চাপানোর চেষ্টা করছিলেন রুহুল কবির রিজভী। পুলিশের মাথায় মানে ঘাড়ে কয়টা মাথা? যেখানে একের পর এক মব ভায়োলেন্স সৃষ্টি করা হচ্ছে, পুলিশকে অবরুদ্ধ করে রাখা হচ্ছে, এখনো পুলিশের সদর দপ্তর অবরুদ্ধ করে রাখা হচ্ছে, আর সেখানে পুলিশ বাধা দিবে? রুহুল কবির রিজভীদের যে রাজনীতি আসলে মানুষকে আশাহত করছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্মদিনে ফুলের শুভেচ্ছা পাঠালেন তারেক রহমান, সেটি জানাতেই পারেন, এটি সৌজন্যতা, আমরা আপত্তি দেখি না। কিন্তু মানুষের মনে সন্দেহ জাগে। কদিন আগ পর্যন্ত তো এমনটা ছিল না। বিএনপির যে অগ্নিমূর্তি আমরা আমাদের সামনে তারা উপস্থাপন করেছে, তাতে এইগুলো আসলে চায় না, মানাচ্ছে না। ইশরাকের যে আন্দোলন, ইশরাক হোসেনের দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদবসা কেন্দ্র করে তুমুল একটা বিস্ফোরণ ঘটিয়েছিল, সেই জায়গাটা থেকেও আস্তে আস্তে সরে এলো। আমরা বলছি না এগুলো কেন সরে এলো, দরকার ছিল। এইগুলো তো বিএনপি ঘটিয়েছে বা বিএনপি সেখান থেকে পরবর্তীতে যে রোল প্লে করছে তা আমাদের সামনে অবশ্যই অনেক সন্দেহের সৃষ্টি করছে, অনেক রহস্যের সৃষ্টি করছে।
এখন বিএনপির পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে প্রধান উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনের মধ্যে কি কথা হয়েছে, কি বক্তব্য দিলেন প্রধান উপদেষ্টা বা কি বার্তা দিলেন সেটি প্রকাশ করতে হবে। আচ্ছা ধরুন, আবারও বলি, কথা আগেও বলেছি যে প্রধান নির্বাচন কমিশনার কোনো এক সংবাদ সম্মেলন করে বা সাংবাদিকদের সামনে তিনি বললেন যে হ্যাঁ আমরা ফেব্রুয়ারিতে নির্বাচনের লক্ষ্যে হাঁটছি বা সেইভাবে রোডম্যাপ ঘোষণা দেওয়ার চেষ্টা করছি, এতে করে বিএনপি সান্ত্বনা পেয়ে যাবে। এগুলো যদি করে সেটাও একটা কৌশল সরকারের, বিএনপির সামনে আবারও মূলা ঝুলিয়ে রাখা হবে। যদি প্রশ্ন করেন কেউ, তাহলে কে করবে সরকার বিশ্বস্ততা অর্জনের জন্য, আস্থা অর্জনের জন্য? প্রধান উপদেষ্টা যেমন ঘোষণা দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে এপ্রিলে নির্বাচন দেওয়া হবে, সেই ধরনের একটি ঘোষণা আসতে হবে বা সরাসরি তার পক্ষ থেকে বিবৃতি আসতে হবে, কোনো প্রেস উইং না, সরাসরি তার বিবৃতি, তার সিগনেচারের মাধ্যমে যে হ্যাঁ ফেব্রুয়ারিতে নির্বাচনের লক্ষ্যে সরকার সব ধরনের কর্মকাণ্ড শুরু করেছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তারপরও সন্দেহ থেকে যাবে বই কি, স্পষ্ট তারা নির্বাচন দিতে চাইছে না। একটা সময় তো দিতে হবেই, কিন্তু তার আগে অনেক কিছু ঘটনা হবে তাদের সামনে, যে এজেন্ডাগুলো রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য। বিএনপি হয়তো বুঝবে না, আবার এমন এক সময় হয়তো বুঝবে, তখন করার কিছুই থাকবে না। 10 মাসের বেশি সময় চলে গেছে। এখন জুন মাসের একদম শেষ প্রান্ত, সামনে জুলাই মাসটি গত বছর অর্থাৎ 2024 সালে উত্তপ্ত ছিল, আর আগস্ট মাসে একেবারে গণ অভ্যুত্থান সংঘটিত হয়ে গেছে। এখন সমস্যা হলো যে এই জুলাই এবং আগস্টের বিপ্লব বা গণ অভ্যুত্থান, এটি নিয়ে গত 10 মাসে নানা রকম পক্ষ এবং বিপক্ষের বক্তব্য এসেছে, নানা রকম ন্যারেটিভ এসেছে, পক্ষে এবং বিপক্ষে বহু কথা হচ্ছে। এটা কেন বিপ্লব নয়, কেন গণ অভ্যুত্থান, কেন গণ অভ্যুত্থান নয়। আর এখন যে সরকার আছে, এই সরকার কি বিপ্লবী সরকার নাকি গণ অভ্যুত্থানের সরকার? এই সরকার কি সাংবিধানিক সরকার নাকি বিপ্লবী সরকার? নানা রকম আলোচনা হচ্ছে। এবং বড় একটি সাম্রাজ্যের পতনের পরে যে ধরনের বাধা বিপত্তি এবং যে ধরনের অনিশ্চয়তা থাকে একটা দেশ এবং রাষ্ট্রে, তার প্রায় সবগুলোই বহুগুণ বেড়ে বর্তমানে রয়েছে। আমি যখন এই ভিডিও করছি শনিবার দিন, সারা ঢাকার অবস্থা যদি আজকে দেখেন, মনে হয় যেন খাবলা, বেশিরভাগ এলাকায় লোকজন নেই। আর প্রেস ক্লাব, তারপর শাহবাগ, এরপরে পুরানা পল্টন, গুলিস্তান, এই এলাকা মিছিলে উত্তাল। একদিকে চরমোনাই পীর সাহেবের ইসলামের শাসনতন্ত্র আন্দোলন, তারা বিক্ষোভ করছে, আর অসংখ্য, মানে কেন করছে, কি করছে, এই সরকারের দেয়ার কি আছে, করার কি আছে, আমি কিচ্ছু বুঝি না, কিন্তু হচ্ছে। রাষ্ট্রীয় কর্মকর্তা কর্মচারীরা নজিরবিহীন বিপ্লব করছে, আন্দোলন করছে, সচিবালয় অচল, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কার্যত অচল ছিল দীর্ঘদিন, এখন জাস্ট একটু সচল হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড অচল, এর মধ্যে জুন মাসের 30 তারিখে বাজেট পাস হবে। কিসের বাজেট, টাকা আসবে কোত্থেকে, এনবিআরই বন্ধ, উই ডোন্ট নো। কিন্তু এত কিছুর মধ্যেও সরকারের যে যাকে বলা হয় মাস্টার প্ল্যান, নিজেদেরকে অমর করার, সেই অমর করার জন্য তারা প্রাণান্ত চেষ্টা চালাচ্ছে। এবং তারা এই যে জুলাই এবং আগস্ট বিপ্লবকে সামনে রেখে আগামী জুলাই মাসে এবং আগস্ট মাসে সরকারি কার্যক্রমে, উৎসবে, আনন্দে বা সেলিব্রেশনে, উদযাপনে তারা একটা ল্যান্ডমার্ক কিছু একটা করতে চাচ্ছে। শেখ হাসিনা তার পতনের আগে তার বাবার জন্মশতবার্ষিকী যেভাবে করেছিল, কিংবা অনেক বাহুল্য অনুষ্ঠান করার চেষ্টা করেছে, যে 10 লাখ লোক একসাথে জাতীয় সঙ্গীত গাইবে, 10 লাখ লোক একসাথে জাতীয় পতাকা প্রদর্শন করবে, এরকম নানা রকম। তারপরে বঙ্গবন্ধুর বায়োপিক বানাবে এত টাকা দিয়ে। তো এইরকম অনেক বাহুল্যময় কর্মকাণ্ডে সরকার জড়িয়ে পড়েছে, যেখানে দুর্ভিক্ষের কথা হচ্ছে, ব্যাংকের দেউলিয়াত্বের কথা হচ্ছে, 5টি ব্যাংক সর্বনাশের উপরে দাঁড়িয়ে আছে, ব্যবসা বাণিজ্য স্থবিরতা, এবং কোনো ব্যাংকের লেনাদেনা ব্যবসায়ীদের সঙ্গে ঠিকমতো হচ্ছে না, কোনো ব্যবসায়ী লোন পাচ্ছে না, লোন রিশিডিউল হচ্ছে না, কোনো নতুন প্রজেক্ট হচ্ছে না, নতুন বিনিয়োগ হচ্ছে না। আর তখন আমরা একটার পর একটা বাহুল্যময় কাজ, আমাদের স্টারলিংক লাগবে, এখন স্যাটেলাইট লাগবে, আমাদের এখন
সেই যাকে বলা হয় যে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দিতেই হবে। আমাদের সেন্ট মার্টিন যে দ্বীপ, এটিকে এখন পরিবেশের এখানে যে ভারসাম্য সেটা রক্ষা করতে হবে, ইত্যাদি নানা রকম কাজ, অপ্রয়োজনীয় বোগাস কর্মকাণ্ড দ্বারা সরকার যে জাতিকে নানাভাবে বিভক্ত, নানাভাবে প্রভাবিত এবং নানাভাবে যাকে বলা হয় তাদেরকে ভিন্ন পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তারই একটা নতুন যাকে বলা হয় প্ল্যান এই সরকার নতুন করে শুরু করেছে। সেটি হলো এই জুলাই আগস্ট বিপ্লবকে বা গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে তারা একটা বিশেষ 3টি দিবস ঘোষণা করেছে, সরকারি দিবস। তো সেই 3টি সরকারি দিবসের মধ্যে একটি দিবস হলো নতুন বাংলাদেশ। তো নতুন বাংলাদেশ দিবস যেদিন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণ করেছেন আগস্ট মাসের 8 তারিখে, সেটিকে নতুন বাংলাদেশ এর দিবস হিসেবে সরকার বাস্তবায়ন করতে যাচ্ছে। এবং এটা এতটা সেন্সিটিভ যে সরকারের একেবারে ঘনিষ্ঠ মিত্র এবং যাকে বলা হয় স্ট্র্যাটেজিক পার্টনার, কৌশলগত অংশীদার জামায়াত ইসলামী। জামায়াত ইসলামের সাহায্য ছাড়া, সহযোগিতা ছাড়া সরকার এই পর্যায়ে আসতে পারত না এবং সরকারকে মূলত ব্যাকফুটে জামাত এবং শিবির তারা টিকিয়ে রেখেছে সারা বাংলাদেশে, অন্তত পলিটিক্যালি। সেই জামাত শিবিরও বলেছে যে না, নতুন বাংলাদেশ দিবস যদি করতে হয় সেটা আগস্ট মাসের 5 তারিখে হতে হবে। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের নয়নের মণি, মাথার তাজ, তারপরে পরাণের বান্ধব যে রাজনৈতিক দল এনসিপি, তার রক্ষা কবচ, তার ঢাল এবং আরো অনেক কিছু, সেই এনসিপিও এই নতুন বাংলাদেশের যে তারিখটি এটা মেনে নিতে পারেনি, তারা সরাসরি বিরোধিতা করেছে এনসিপি যারা নেতৃবৃন্দ। আমি খুব অবাক হয়ে ভাবি যে একটি সরকার বা সরকারের প্রধান কতটা একরোখা, কতটা বেখেয়াল, অথবা কতটা অগণতান্ত্রিক হলে এই একটা বিষয় নিয়ে একেবারে আপন জনের মধ্যে এতটা বিভ্রান্তি আসতে পারে। 2 নম্বর হলো যে এই সরকারের যে দূরদৃষ্টি, সেই দূরদৃষ্টিটা কতটা ক্ষীণ হলে এই যে নতুন বাংলাদেশের যে ধ্যান এবং ধারণা, যা কিনা তার জন্য কত বড় বিপত্তি তৈরি করতে পারে, সেই বিপত্তির কথা চিন্তা না করে এই ঘোষণাটা কেন দেওয়ার দরকার ছিল। আপনারা জানেন যে জিয়াউর রহমান সাহেব একটা গান রচনা করেছিলেন, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। তাহলে জিয়াউর রহমানের একটা প্রথম বাংলাদেশ আছে, এরশাদ সাহেবের কিন্তু একটা নতুন বাংলাদেশ। তো জিয়াউর রহমান করলেন প্রথম বাংলাদেশ, আর এরশাদ সাহেব করলেন যে নতুন বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ব মোরা। উনি নিজেই এরকম একটা গান রচনা করেছিলেন। তো যাই হোক, এবং সেই যে প্রথম বাংলাদেশ এবং নতুন বাংলাদেশের কন্টেম্পোরারি আবার ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন বাংলাদেশ 2, মানে এর সাথে নতুন বাংলাদেশের বাইরে আবার একটা নতুন বাংলাদেশে তিনি ধারণা দিলেন। এবং এখানে এরশাদ এবং যাকে বলা হয় জিয়াউর রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে মৌলিক পার্থক্য, সেটা হলো জিয়াউর রহমান সাহেব যেদিন ক্ষমতা লাভ করেছেন সেই দিনটিকে তিনি সেলিব্রেট করেননি, এবং সেই দিনটিকে কেন্দ্র করে তার সে গান, তার সে দিবস, তার যে সেলিব্রেশন, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, সেটা কোনোদিন বাজেনি। তিনি জাতীয় যে দিবসগুলো রয়েছে সেই দিবসে অন্যান্য গানের সঙ্গে তারা এই গান যুক্ত করেছেন, সেম এরশাদ। কিন্তু যেটা মানে যাকে বলা হয় ইউনূস সাহেব করেছেন, তিনি যেদিন ক্ষমতা লাভ করেছেন সেই দিন থেকে একটা নতুন ইতিহাস, নতুন বাংলাদেশ গড়ার তিনি স্বপ্ন তিনি বাস্তবায়ন করার চেষ্টা করছেন। তো এখানে এই যে যেদিন ক্ষমতা লাভ করে সেই দিন থেকে সাল তৈরি করা, সেই দিন থেকে নতুন ইতিহাস লেখা, এই দুটো ইতিহাস রয়েছে। একটা জাপানে যখন কোনো সম্রাটের মৃত্যু হয়, তারপর যখন নতুন সম্রাট সিংহাসনে বসেন, সেই দিন থেকে নতুন একটা এরা বা সাল যুক্ত হয়। যেমন নারুহিতো, হিরোহিতো। তো হিরোহিতো সাল, হিরোহিতো যদি 40 বছর শাসন করেন তাহলে এটাকে হিরোহিতো এরা বলা হয়, এবং এই হিরোহিতো 39 সাল,
হিরোহিত 30 সাল। এইভাবে কিন্তু মানে আমরা বাইরে থেকে জাপানকে খ্রিস্টাব্দ ধরি বা অন্যদের মানে ভাবে তাকে বলি, কিন্তু জাপানের ইন্টারনালি কিন্তু সম্রাটের কার্যকালের উপর তারা একটা এরা তৈরি করে ফেলে। সিমিলারলি প্রাচীন মিশরে ফেরাউন যারা ছিলেন, তারা যখন কোনো ফেরাউন ক্ষমতা আসতেন, ওই যেদিন তিনি ক্ষমতায় বসলেন ওই দিন থেকে তাদের একটা এরা মানে একটা সাল বর্ষ ঘোষণা করতেন। মুঘলরা চেষ্টা করেছিল, আকবর চেষ্টা করেছিলেন, কিন্তু আকবর পরে দেখলেন যে না, এটা ঠিক হবে না। পরে আকবর সেটা করেননি। আবুল ফজল যে তার যে বিখ্যাত আইনি আকবরী, সেখানে তিনি বঙ্গাব্দ সম্পর্কে লিখেছেন, হিজরি সন সম্পর্কে লিখেছেন। তিনি একটা আকবরী সাল করার কথা ভাবছিলেন, কিন্তু আকবর সেটা পরবর্তীতে আর এগোননি। তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে চিন্তা এবং চেতনা, এই চিন্তা চেতনা আমার কাছে মনে হচ্ছে যে এটা সুদূর প্রসারী। তিনি যে নতুন বাংলাদেশ হিসেবে 2024 সনের 8ই আগস্ট তারিখে তিনি নির্ধারণ করেছেন, এটা যে যাই বুঝুক না কেন, আমার কাছে মনে হচ্ছে যে এর দ্বারা তিনি দীর্ঘমেয়াদে তার নিজের কার্যকাল এবং দীর্ঘমেয়াদে তার যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের কার্যকাল নিয়ে একটা মাস্টার প্ল্যান তিনি তৈরি করে ফেলেছেন। আর এই দিবসটি যদি তিনি চমৎকারভাবে করতে পারেন, যদি কোনো বাধা না পান, তাহলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন, তারেক রহমান সাহেবের প্রধানমন্ত্রী হওয়া, তারেক রহমান সাহেবের পরে তার স্ত্রীর প্রধানমন্ত্রী হওয়া জুবাইদা রহমানের পরে তার কন্যার প্রধানমন্ত্রী হওয়া। তো সব মিলিয়ে তারেক রহমান 10 বছর, জুবাইদা রহমান 10 বছর, জাইমা রহমান 10 বছর, দুইবারের বেশি এখন হতে পারবে না। তো আগামী বছর ফেব্রুয়ারি মাসকে নির্বাচনের কেন্দ্র করে বিএনপির মধ্যে আগামী 30 বছরের যে প্ল্যান রয়েছে, মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যান একেবারে রীতিমতো ডাস্টবিনে চলে যাবে। এর কারণ হলো এখানে বিএনপি যেভাবে 30 বছরের একটা প্ল্যান করে রাখছে, ডক্টর মোহাম্মদ ইউনূস এই 2008 সনের যে নির্বাচন, সেই নির্বাচনকে তিনি যদি, তার বয়স এখন 86 বছর, সেক্ষেত্রে তিনি 100 বছর, মাশাআল্লাহ 100 বছর পর্যন্ত যদি তার এইভাবে অবস্থা থাকে, এর কারণ হলো আপনি দেখেন মাহাথির মোহাম্মদের বয়স কিন্তু এখন 100 বছর, এবং মাশাআল্লাহ ডক্টর মোহাম্মদ ইউনূস ডক্টর মাহাথির মোহাম্মদের সাথে এখন ভালো আছেন। তার শরীরে কোনো রোগ বালাই, মেজর কোনো ফিজিক্যাল সমস্যা নেই, আর্থাইটিস নাই, ব্রঙ্কাইটিস নাই, নিউমোনিয়া নাই, কিচ্ছু নেই, ডায়াবেটিস নেই, এবং তিনি এখনও চশমা ছাড়া পড়তে পারেন, দিদাসে তিনি হাঁটাচলা করতে পারেন। তো কাজেই অন্তত 16 বছর তো তার জন্য আপনাকে রাখতেই হবে। আচ্ছা, 16 বছরের পর ইতিমধ্যে তার উত্তরাধিকার, তার দুটো মেয়ে আছে, একটা আমেরিকাতে মনিকা ইউনুস, আর বাংলাদেশে আরেকটা মেয়ে আছে। তো ওনারা তো এই যে বাংলাদেশে যে মেয়েটা আছে, সে তো পিতার সাথে থাকতে থাকতে সে যোগ্য হয়ে উঠছে, এবং আগামী 15-16 বছর যদি তিনি থাকেন, তো সেক্ষেত্রে জাইমার চেয়ে তার যে যাকে বলে স্মার্টনেস অনেক অনেক বেড়ে যাবে, অনেক অনেক বেড়ে যাবে। আর মনিকা তো ওখানে আছেন, তিনি তো আমেরিকান স্ট্যান্ডার্ডে তার স্মার্টনেস। এর বাইরে ওনার যে সঙ্গীর সাথে তিনি তাদেরকে জুটিয়েছেন, এই মধ্যে এগুলো তো সবে আন্তর্জাতিক মানের হয়ে গেছে। ধরেন ওনার প্রেস সচিব মিস্টার শফিক, এখন মিস্টার শফিক এই গত 10 মাসে যে বিবর্তন, এইরকম বিবর্তন রাজনৈতিক অঙ্গনে গত 10 মাসের মধ্যে এইরকম বিবর্তন এত ফেমাস, সেই 1971 থেকে এই পর্যন্ত কেউ দেখাতে পারবে না যে বঙ্গবন্ধুর সাথে থেকে, জিয়াউর রহমানের সাথে থেকে, এরশাদ সাহেবের সাথে থেকে, খালেদা জিয়ার সঙ্গে থেকে, শেখ হাসিনার সঙ্গে থেকে 10 মাসে বর্তমান প্রেস সচিবের মতো এইরকম যাকে বলা হয় ফেমাস হয়েছেন, এইরকম বিস্তৃতি লাভ করেছেন, এইরকম মিস্টার শফিকের যে সাহস, তিনি যেভাবে অকপটে সব কথা বলতে পারেন, এরকম সাহস অতীতে কারও হয়েছে, এটা আপনি দেখাতে পারবেন না। কাজেই আল্লাহ তো এই পৃথিবীতে কোনো কিছু এমনি এমনি করেন না। এই যে একটা মানুষকে এত যোগ্যতা দিলেন, শফিকের মতো একটা লোককে দিলেন, এটা কি 10 মাসের জন্য? বা আগামী ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন হয়, তাহলে কয় মাস আছে আর? তো এটা কি এই তো অল্প সময়ের জন্য এত বড় যোগ্যতা আল্লাহ কাউকে দেয় বলেন? কখনো দেয় না। প্রত্যেকটি যোগ্যতার পিছনে আপনি দেখবেন যে গলা যত বড় হবে, শিকার তত উপরে যাবে। জেব্রা, আল্লাহ জেব্রা যেখানে তৈরি করে বা বগ যেখানে তৈরি করে, মানে গলার উপরে নির্ভর করে। এখন জনাব শফিকের যে গলা, সেই গলার সাথে আপনি যদি রাজনীতিতে তার ক্ষমতা কথা চিন্তা করেন, ভবিষ্যতের কথা চিন্তা করেন, আপনি জনাব শফিকের গলা এবং তার পাশে ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে জনাব আলী রিয়াজ,
তারপরে তার যে সহকারী রয়েছেন মিস লামিয়া মোর্শেদ, ওনাদের যে অঙ্গভঙ্গি, কথাবার্তা এবং সরকারে ওনার যে গুরুত্বপূর্ণ দুজন অংশীজন, জনাব মাহফুজ এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এই দুজন তরুণ, আপনি এই 4-5 জন লোককে যদি আপনি একত্র করেন, অর্থাৎ শফিক সাহেব, আলী রিজা সাহেব, লামিয়া মোর্শেদ, তারপর শেষে ওই যে মন্ত্রিপরিষদ দুজন, তাহলে আপনি দেখেন যে এই অল্প সময়ের মধ্যে তারা যেভাবে সুপার হিরো হয়েছে, এই সুপার হিরো যদি বিএনপি ক্ষমতা আসে, এটা তো ফেব্রুয়ারির সাথে নির্বাচন হলে একটা অন্ধ মানুষও চোখ বুঝে বলতে পারে বিএনপি ক্ষমতা আসবে, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবে। তখন এই যে লোকগুলো, তাদের কোনো অস্তিত্ব থাকবে বলেন? আর আল্লাহ রাব্বুল আলামিন মানে কোনো বিনা প্রয়োজনে, আমি সিরিয়াসলি বলছি, বিনা প্রয়োজনে কোনো কিছু তৈরি করে না। এই পৃথিবীর যত শব্দ, তাল, লয়, গল্প, কবিতা, উপন্যাস, মানুষের ব্যক্তিত্ব, প্রত্যেকটার পেছনেই একটা রিজন থাকে। এবং আল্লাহ যেটা বলেছেন কোরআনে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতুল লিউলিল আলবাব আল্লাযিনা ইয়াযকুরুনা আল কিয়ামা। এই যে আপনি যদি দেখেন যে আল্লাহ বলতেছেন যে আমার এই আকাশের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও এবং দেখো যে আমি কোনো কিছু বিনা প্রয়োজনে তৈরি করিনি, বিনা প্রয়োজনীয় তৈরি করিনি। এই যে এখন 10 মাসের জন্য যদি একটা সরকার আসতো, অতীতে 3 মাসের জন্য সরকার আসছে, 111-এর সময় মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় প্রায় 2 বছর তারা ক্ষমতায় ছিল, তখন দেখেন এইরকম যারা আমি যে 5 জন লোকের মতো বললাম, এরকম তারা যে ভিউ নিয়ে কাজ করছে, যে ডিউ নিয়ে কাজ করছে, তারা যেভাবে জোরে কথা বলছে, তাদের যে ব্যক্তিত্ব, এই জিনিসটা ছিল না, ফলে তারা ওই নির্দিষ্ট সময়ের মধ্যে ক্ষমতা শেষ করতে পেরেছে। আর যেহেতু এই সরকারের এই লোকগুলো আপনি দেখবেন যে তাদের কথা, তাদের মিশন, তাদের ভিশন, এটা সব দীর্ঘমেয়াদে। আর সেই দীর্ঘমেয়াদেরই একটা যাকে বলা হয় জ্বলন্ত যে উদাহরণ, এটা হলো আগস্ট মাসের 8 তারিখকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা। এবং এই কাজটি ডক্টর মোহাম্মদ ইউনূস যদি করতে পারেন, মাশাআল্লাহ, আপনি ধরে নিতে পারেন যে মোটামুটি তিনি এবং তার যারা লোকজন রয়েছেন, তারা একটা পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অর্থাৎ অ্যাটলিস্ট 25 বছর পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে তারা সামনে এগুচ্ছেন। গায়েবের মালিক আল্লাহ, তিনি ভালো জানেন। এই পরিবেশ পরিস্থিতি দেখে যা মনে হলো সেটা আপনাদেরকে বললাম, গ্রহণ করা না করা আপনাদের দায়িত্ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।